ডিয়ার ফ্রেন্ডস, ছায়া প্রকাশনীর আয়োজিত ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই করোনা কবলিত প্রহরে ছায়া প্রকাশনী তোমাদের জন্য যে বিশেষ ইংরেজি শিক্ষার ক্লাস করেছে, তাতে আজ আমি দেবাশিস পাঠক তোমাদের সামনে উপস্থিত। প্রথমেই একটা কথায় আমার নিজের পরিচিতি দিয়ে নিই। আমি দেবাশিস পাঠক, ছায়া প্রকাশনীর ইংরেজি বিভাগের এডিটর এবং 3 থেকে 12 অসংখ্য বইয়ের ইংরেজি বইয়ের লেখক। আজ আমি তোমাদের পড়াবো ক্লাস 10-এর সি ফিভার এই কবিতাটি। এসো শুরু করি। আজ আমরা ব্লিস এই বইটার লেসন 6-এ যে সি ফিভার কবিতাটি আছে সেটি পড়ছি। কবিতাটির লেখক অর্থাৎ কবির নাম জন এডওয়ার্ড মেসফিল্ড। জন এডওয়ার্ড মেসফিল্ডের ছবি তোমরা এখন দেখতে পাচ্ছ। এই কবিতাটি প্রকাশ হয়েছিল 1902 সালে সল্ট ওয়াটার পোয়েম অ্যান্ড ব্যালাডস এই কাব্যগ্রন্থে। প্রথম সংস্করণের সেই প্রচ্ছদটিও তোমরা এখন দেখতে পাচ্ছ। এবার আসি মূল কবিতায়। মূল কবিতা শুরু করার আগে দুটি কথা তোমাদের বলে নেওয়ার আছে। যদি কবিতাটি সম্পূর্ণভাবে বুঝতে হয়, ওয়ার্ড আফটার ওয়ার্ড, লাইন বাই লাইন যদি পড়তে হয়, জানতে হয় তাদের উচ্চারণ, বঙ্গানুবাদ ইত্যাদি বিষয়গুলো, তাহলে অবশ্যই পড়বে ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটর ফর ক্লাস 10। আবার বলি, যদি কবিতাটির বিস্তারিতভাবে পড়তে, জানতে ও বুঝতে হয়, তাহলে তোমাদের অবশ্যই পড়তে হবে ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটর ফর ক্লাস 10। এখানে আমরা যেটা আলোচনা করব সেটা 2021 সালের মাধ্যমিক পরীক্ষার দিকে তাকিয়ে সি ফিভার এই কবিতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নগুলির উত্তর আমরা কিভাবে লিখতে পারি সেই বিষয়টি। কবিতাটি পড়তে গেলে প্রথমেই আমাদের তাকাতে হবে কবিতার বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটারের দিকে। সাবজেক্ট ম্যাটার সম্বন্ধে কিছু বলার আগে মনে করিয়ে দিই, ক্লাস 7-এ তোমরা রবার্ট লুইস স্টিভেনসনের একটা কবিতা পড়েছিলে। সেই কবিতার নাম ছিল দ্য ভ্যাগাবন্ড। সেখানে ছিল ইয়ার্নিং অফ আ রোভার অন দ্য ল্যান্ড, একটা ভবঘুরের মাটিতে, ভূমির উপরে ঘোরবার জন্য তীব্র আকাঙ্ক্ষা। এই কবিতায় তোমরা পাবে ইয়ার্নিং অফ আ রোভার অন দ্য সি। Here the poem expresses the poet's irresistible desire to become a seafarer. এখানে কবিতাটি কবির অদম্য ইচ্ছা, সমুদ্রযাত্রী হওয়ার, সিফেয়ারার হওয়ার অদম্য ইচ্ছা প্রকাশ করেছে। এখানে কবিতাটি ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে অ্যান ইন্টেন্সিভ লঙ্গিং ফর এ জিপসি লাইফ। ভবঘুরে জীবন বা জিপসি লাইফের জন্য একটা ইন্টেন্সিভ লঙ্গিং, তীব্র আকাঙ্ক্ষা, সেটি সমগ্র কবিতায় পরিব্যাপ্ত। দিস লঙ্গিং ফর আ জিপসি লাইফ পারভেটস দ্য পোয়েম। এবার আসি কবিতাটির শিরোনাম প্রসঙ্গে। কবিতাটির শিরোনাম সি ফিভার। এখানে ফিভার কথাটির একটা বিশেষ তাৎপর্য আছে। কবি এখানে তার ফিভারিস এক্সাইটমেন্টের কথা বলেছেন। সেই ফিভারিস এক্সাইটমেন্ট অর্থাৎ সেই প্রচণ্ড উত্তেজনা, সেটা শুধুমাত্র প্রশমিত হতে পারে কীভাবে? which will be quelled only if he goes to the sea. যদি শুধুমাত্র তিনি সমুদ্রে যান, তবেই সেই উত্তেজনাটি প্রশমিত হতে পারে। Thus, fever in sea fever expresses the poet's love for the sea. অর্থাৎ সি ফিভার কথাটিতে আমরা যে ফিভারটি দেখতে পাচ্ছি, ফিভার শব্দটি, সেটি কবির সমুদ্রের প্রতি ভালোবাসাকে ব্যক্ত করছে। এসো এবার আমরা কবিতাটির প্রতিটি স্ট্যাঞ্জা আলাদা আলাদা করে পড়ি। একটু বলে নিই, জন এডওয়ার্ড মেসফিল্ড ইনি কিন্তু পোয়েট লরিয়েট ছিলেন। অর্থাৎ ইংল্যান্ডে, উচ্চারণটা লক্ষ্য করো, পোয়েট লরিয়েট। তোমরা টেক্সট বইয়ের প্রথমেই যে কবি পরিচিতি আছে সেখানে শব্দটি পাবে। পোয়েট লরিয়েটের অর্থ রাজকবি। জীবনের শেষ 37টি বছর উনি পোয়েট লরিয়েট ছিলেন।
তার কবিতা শুরু হচ্ছে এবং এটি কবিতার ধ্রুবপদ, অর্থাৎ প্রতিটি স্ট্যাঞ্জার প্রথম লাইনে এই একটা কথাই বারবার করে বারবার করে ফিরে এসেছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাব সমুদ্রতে। এই যে এই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এই কথাটিতে এগেন এই শব্দটি বুঝিয়ে দিচ্ছে যে অলরেডি দ্য পোয়েট হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স অফ সি লাইফ, অর্থাৎ কবি সি লাইফের অভিজ্ঞতা আগেই পেয়েছেন। ইট ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট দ্য পোয়েট ইজ গোয়িং টু দ্য সি, এবারই প্রথম যে তিনি সমুদ্রযাত্রা করছেন তা নয়। আর দ্য ওয়ার্ড মাস্ট সাজেস্টস দ্যাট দ্য পোয়েট মাস্ট রেসপন্ড টু দ্য কল অফ দ্য সি, অর্থাৎ কবিকে সমুদ্রের ডাকে সাড়া দিতেই হবে। এই কল অফ দ্য সিটা কি, এটা আমরা একটু পরে বুঝব। পরের অংশ দেখো, পরের লাইনটায় সেখানে বলা হচ্ছে কি, কবি লিখছেন, অ্যান্ড অল আইভ আস্ক ফর ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, and a grey mist on the sea's face, and a grey dawn breaking. এইখানেই প্রথমেই দেখো কবি যে কথাটা বলেছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। কেন এই লোনলি সি আর স্কাইটা চাইছেন কেন? দ্য সি ইজ ভাস্ট, সো ইট ইজ লাভলি অ্যান্ড লোনলি। দ্য স্কাই স্ট্রেচেস ফার অ্যান্ড ওয়াইড, সেই কথাটাই এই লাইনে পরিব্যাপ্ত প্রকাশিত, অর্থাৎ সমুদ্রটা বিশাল, তাই এটা যেন নিঃসঙ্গ সুন্দর সমুদ্র কিন্তু বিস্তৃত, সেই জন্য একা, আর স্কাই আকাশ সেটাও বিশাল বিস্তৃত, সেই জন্য সেটাও যেন একা। আর তিনি কি চাইছেন? অল আই আস্ক ইজ এ টল শিপ, তিনি একটা বড় জাহাজ চাইছেন। কেন বড় জাহাজ? অল দ্যাট দ্য পোয়েট রিকোয়ার্স আ টল শিপ দ্যাট ক্যান ক্যাচ মোর উইন্ড ইন ইট সেলস দ্যান এ শর্ট ওয়ান। জাহাজটা যদি ছোট হয় তাহলে তার পালে অত বাতাস ধরবে না, সেই জন্য তিনি যাতে পালে বাতাস ধরতে পারে এবং তিনি আরও দ্রুত বেগে এগোতে পারেন, সেই জন্য তিনি একটা বড় জাহাজ চাইছেন। আর কি চাইছেন? অ্যান্ড এ স্টার, এই স্টারটা কি? এটা কিন্তু অন্য কোনো স্টার নয়। হিয়ার দ্য স্টার রেফার্স টু দ্য পোল স্টার, ধ্রুবতারাকে বোঝাচ্ছে, দ্যাট উইল গাইড দ্য শিপ। মনে রাখতে হবে এই ম্যারিনার্স কম্পাস আবিষ্কারের আগে নাবিকরা সমুদ্রযাত্রার সময় এই ধ্রুবতারাকে দেখেই কিন্তু দিক নির্ণয় করত। তাহলে একটা কবির কী চাই? একটা বড় জাহাজ চাই, আর চাই ধ্রুবতারাকে যে কিনা জাহাজটার পথ নির্দেশ করবে। স্টিয়ার কথাটার মানে ডাইরেক্ট দ্য কোর্স, অর্থাৎ যাত্রাপথ যা নির্ধারিত করবে। আর এখানেতে দেখো স্টিয়ার হার বাই, এই স্টিয়ার হার বাই কথাটার মানে কি, এখানে কি বোঝাচ্ছেন? এই হার কথাটা বলে কবি বুঝিয়ে দিচ্ছেন যে শিপটা একটা মেয়ে। দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ শিপ টু আ ওয়াম্যান, এই মেয়েদের সঙ্গে, মহিলার সঙ্গে তুলনা করছেন তিনি। আবার ইংরেজিটা লক্ষ্য করো, দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ শিপ টু আ ওয়াম্যান। এখানে একটা কথা বলে রাখি, কম্পেয়ারের পরে কি প্রিপোজিশন বসবে, উইথ না টু, সেটা কার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটার উপর নির্ভর করে। যদি দুটো সমজাতীয় বস্তুর মধ্যে তুলনা করা হয়, অর্থাৎ যদি ধরো দুটো মেয়ের মধ্যে তুলনা করা হচ্ছে, রিঙ্কি ইজ কম্পেয়ার্ড উইথ পিঙ্কি, দুটোই মেয়ে, দুজনেই মেয়ে, সুতরাং সমজাতীয় বস্তু, কিংবা দুজনেই মানুষ, সেটাই তুলনার ক্ষেত্রে উইথ। কিন্তু এখানে কবি জাহাজকে, একটা জড় পদার্থকে তুলনা করছেন একটা প্রাণবান বস্তুর সঙ্গে, একটা মহিলার সঙ্গে, সেই জন্য কম্পেয়ারের ক্ষেত্রে কি বসেছে? টু। তোমাদেরকে বলবো, তোমরা এই যা দেখতে পাচ্ছ তোমাদের পর্দায়, সেগুলো আস্তে আস্তে ধরে ধরে লিখে রেখে দাও, তাহলেই পরীক্ষা প্রস্তুতিতে তোমাদের সেটা সহায়ক হবে। এই যে তোমরা ছবিটা দেখছো, এটা একটা টল শিপের ছবি। এই দেখো জাহাজটা অনেক বড়, আর তার কত পাল, এই পালে বাতাস ভর্তি, তবেই তো জাহাজটা এগোবে তরতর করে। কবি তারপরে কি বলছেন? বলছেন হুইলস কিকের কথা। হুইলস কিক মানে দ্য জার্ক কজড বাই দ্য হুইলস অফ দ্য শিপ, অর্থাৎ জাহাজের চাকাটা, ঝাঁকুনি যেটা, সেই জাহাজের চাকার ঝাঁকুনি, সেটাই হচ্ছে হুইলস কিক। কবি আর কি চেয়েছেন? উইন্ড সং চেয়েছেন। উইন্ড সংটা কী বস্তু? দ্য হুইসলিং সাউন্ড অফ উইন্ড ব্লোয়িং ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে যে বাতাস বইছে, দ্য উইন্ড ব্লোয়িং ওভার দ্য সি,
তার যে হুইসলিং সাউন্ড, শোঁ শোঁ শব্দ, সেটাই হচ্ছে উইন্ড সং। আর কি চেয়েছেন? আ গ্রে মিস্ট। গ্রে মিস্ট কি? আ মাস অফ ওয়াটার ভেপার ডিসেন্ডিং ইন ফাইন ড্রপস। ছোট ছোট ফোঁটায় যে জলীয় বাষ্প নেমে আসে, সেটাই হচ্ছে গ্রে মিস্ট। এই দ্য মিস্টটাকে গ্রে বলা হচ্ছে কেন? কেন এই মিস্ট বা কুয়াশাটা ধূসর? দ্য মিস্ট obscures one's vision and makes it hazy, so it is called grey. আবার বলি, দ্য মিস্ট obscures one's vision, একজন ব্যক্তির যে দৃষ্টিশক্তি সেটাকে আড়াল করে দেয় কুয়াশা, এবং সামনের দিকটাকে কি করে? আবছা করে দেয়, হেজি করে দেয়। তাই এটাকে ধূসর কুয়াশা বলা হয়েছে। এবার পরেরটাই দেখো, পরের কথাটা, দ্য সিজ ফেস। সিজ ফেস আর কিচ্ছু নয়, সারফেস অফ দ্য সি, সমুদ্র পৃষ্ঠটাই হচ্ছে সিজ ফেস। আর কবি কী চেয়েছেন সবার শেষে? আ গ্রে ডন ব্রেকিং। লাইনটা লক্ষ্য করো, আ গ্রে অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। এই গ্রে ডন ব্রেকিং মানে কি? মিস্টি ড্রেবেক, একটা কুয়াশার মধ্য দিয়ে একটা দিনের উদয়। দ্য ফার্স্ট লাইট অফ দ্য ডে গ্লিমার্স থ্রু আ গ্রে মিস্ট। ওই ধূসর কুয়াশা ভেদ করে দিনের প্রথম রৌদ্রালোক স্পর্শ করছে পৃথিবীকে। সেই জন্য এ গ্রে ডন ব্রেকিং, দ্য ফার্স্ট লাইট অফ দ্য ডে গ্লিমার্স থ্রু আ গ্রে মিস্ট। এবার এসো কবিতার দ্বিতীয় অংশটিতে। দ্বিতীয় অংশটি পড়ো, কবিতাটি লক্ষ্য করো কি লেখা আছে। আবার সেই ধ্রুবপদ, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। পোয়েট লরিয়েট আবার তার সমুদ্র যাত্রার কথা বলছেন। কেন? কারণ কেন তাকে সমুদ্রে যেতেই হবে? কারণটা কি? যদি এফেক্টটা হয় আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, তাহলে কজটা কি? ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। কল অফ দ্য রানিং টাইড, এই কথাটায় কি বলতে চেয়েছেন কবি? দ্য কল অফ দ্য রানিং টাইড, লক্ষ্য করো এই লাইন। এবং কল অফ দ্য রানিং টাইডটা কি সেটাও কবি বলেছেন। দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। অর্থাৎ কবিকে আমাকে যেতেই হবে, কবি বলছেন আমাকে যেতেই হবে সমুদ্রতে, কারণ এই রানিং টাইডের কল, এবং সেটা একটা ক্লিয়ার কল যেটাকে অস্বীকার করা যায় না, দ্যাট ক্যানট বি ডিনাইড। এখানে কল ইজ কল্ড ওয়াইল্ড বিকজ it is an intensely eager call, it is irresistible। এটাকে প্রতিহত করা যায় না, দমিয়ে রাখা যায় না, সেই জন্য কলটাকে বলা হচ্ছে কল ইজ কল্ড ওয়াইল্ড। আর রানিং করা বলা হচ্ছে কেন? রানিং কল, রানিং টাইডের কল কেন বলা হচ্ছে? রানিং টাইড মানে কি? রানিং টাইড মানে হচ্ছে সমুদ্রের চিরন্তন ঢেউয়ের কথা, যে ঢেউ শুধু আসছে আর আসছে, যার কোনো বিরতি নেই। এবার ওয়াইল্ড কলটাকে আর একটা কি বলা হয়েছে? ক্লিয়ার কল। Why is it clear? It is clear because about it there cannot be any mistake। অর্থাৎ এটা স্পষ্ট শোনা যাচ্ছে, কোনো ভুলচুক হচ্ছে না, শুনতে যে ভুল হচ্ছে এমনটা নয়। এবং সেই জন্যই দ্য পোয়েট মাস্ট রেসপন্ড টু দ্য কল। কবিকে এক ডাকে সাড়া দিতেই হবে, এই জন্য এই ক্লিয়ার কল কথাটি ব্যবহার করা হয়েছে। কবি আর কি চেয়েছেন এখানে? আগে তো অনেক কিছু চেয়েছিলেন, এবার পোলস্টার চেয়েছিলেন, টল শিপ চেয়েছিলেন। এখানে দেখো চাইছেন উইন্ডি ডে, বাতাস বহুল দিন, আ ডে when strong wind blows over the sea। কেন এই জোরে বাতাসটা কেন বইবে সমুদ্রের উপর দিয়ে? কেন এমনটা চাইছেন কবি? ইট ইজ ফেভারেবল ফর দ্য স্মুথ জার্নি অফ দ্য শিপ। কারণ সমুদ্রের বুকে যদি জাহাজটা যাত্রাপথটা মসৃণ করতে হয়, তাহলে এই জোরে বাতাস বওয়াটা দরকার। আর কি দরকার? হোয়াইট ক্লাউডস। কেন ক্লাউডটাকে হোয়াইট হতে হবে? হোয়াইট ক্লাউডস কারণ হচ্ছে ইট ইজ অপোজিট টু ডার্ক ক্লাউডস। ডার্ক ক্লাউডস কী করে? দ্যাট ইন্ডিকেট স্টর্ম অ্যান্ড রেন। ডার্ক ক্লাউডটা ঝড় বৃষ্টির ইঙ্গিত দেয়। তেমন ক্লাউড উনি চাইছেন না, উনি চাইছেন না এরকম ঝড় বৃষ্টির প্রতিকূলতা। তাই উনি চাইছেন আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ উড়ে বেড়াক। আর কি চেয়েছেন কবি? দুটো জিনিস চেয়েছেন, সেটা তোমাদের ছবি না দেখলে বোঝানো যাবে না। সেই দুটো জিনিস হচ্ছে ফ্লাং স্প্রে আর ব্লোন স্পিউম। ফ্লাং স্প্রে মানে
minute drops of water scattered in all directions by the wind. বাতাসে জলের ছোট ছোট ফোঁটা মাইনিউট ড্রপস সেগুলো ছিটিয়ে ছিটিয়ে পড়ছে, সেই জন্য ফ্লাং স্প্রে। আর ব্লোন স্পিউম সেটা হচ্ছে ফ্যানা। সেই স্পিউম মানে ফ্যানা, ফোম সেটা ব্লোন হচ্ছে মানে ফোম থ্রোন আইদার বাই দ্য উইন্ড অর বাই দ্য প্রো অফ দ্য শিপ। অর্থাৎ সমুদ্রের বুকে ফ্যানা সৃষ্টি হচ্ছে কেন? তার কারণ হয় বাতাসের জোরে বাতাস বইছে বলে, নয় জাহাজটা তরতর করে এগোচ্ছে, দ্য প্রো অফ দ্য শিপ, জাহাজের সামনেটা জল কেটে এগোচ্ছে, তার ফলে ফ্যানার সৃষ্টি। তোমরা এই সাইডে যে ছবিটা দেখছো এখানটাতে, সেখানে তুমি স্পষ্ট বুঝতে পারবে যে ফ্লাং স্প্রে, দেখো জলের কণা ছিটিয়ে পড়ছে বলে এটা রামধনুর মতো একটা জিনিস তৈরি হচ্ছে ওখানে। আর ওই ব্লোন স্পিউম, ওই ঢেউ, সাদা ফ্যানা ফোম, এটা হচ্ছে ব্লোন স্পিউম। তাহলে এই ছবিটা যদি তুমি মনে রাখো, তোমার মাথায় গেঁথে নাও, তাহলে কখনো এই জিনিসটা ভুলবে না যে মাইনিউট ড্রপস অফ ওয়াটার স্ক্যাটার্ড ইন অল ডিরেকশনস বাই দ্য উইন্ড, সেটাই হচ্ছে ফ্লাং স্প্রে। আর ফোম থ্রোন আইদার বাই দ্য উইন্ড অর বাই দ্য প্রো অফ দ্য শিপ, সেটাই হচ্ছে ব্লোন স্পিউম। আবার আসি সেই কবির তৃতীয় পংক্তিটিতে, সেখানেও দেখো আবার শুরু হচ্ছে সেই কথাটিতে, I must go down to the sea. আবার যাব সমুদ্রতে, এগেন ফের যাব। কেন, কিসের জন্য? প্রথমবার চেয়েছিলেন একটা লোনলি সি এবং একটা আকাশ চেয়েছিলেন, এখন যাবেন তিনি। তার পরের বার বলেছিলেন সমুদ্রে যে যেতেই হবে, তার কারণ রানিং টাইডের যে কল, সেটা ওয়াইল্ড কল এবং ক্লিয়ার কল, হুইচ ক্যানট বি ডিনাইড, যেটাকে অস্বীকার করা যায় না, তাই তাকে যেতেই হবে আবার। আর এবার বলছেন এই যে সমুদ্রযাত্রা করবেন সেটা ভ্যাগ্রান্ট জিপসি লাইফের জন্য। ভ্যাগ্রান্ট জিপসি লাইফ মানে কি, কী বলতে চাইছেন কবি এখানে? লাইফ ফ্রি ফ্রম নর্মস, টার্মস অ্যান্ড টাইজ অফ সার্টেন লাইফ। আমাদের যে সাধারণভাবে আমরা যে জীবনটা যাপন করি, যেটা সেটেল লাইফ, অর্থাৎ যে লাইফটা স্থির জীবন, যেখানে ঝড়ঝাপটা নেই, উত্থান পতন নেই, সেই জীবনের বিপরীতে একটা জীবন আছে। সেই জীবনে নর্মস থাকে না, টার্মস থাকে না, টাইস থাকে না, কোনো রীতি নীতি বন্ধন থাকে না, সেগুলো থেকে সে জীবন মুক্ত। সেটাই হচ্ছে ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, সেটাই হচ্ছে বোহেমিয়ান জীবন। তাহলে জিপসি লাইফ কীরকম হয়? Their life is a life of uncharted freedom. সেখানে সমস্ত রকম শর্ত মানে নিঃশর্ত স্বাধীনতা, আনচার্টেড ফ্রিডম থাকে। সেই ভ্যাগ্রান্ট জিপসি লাইফটাই এখানে কবি চেয়েছেন। এরপরে যে কথাটা বলেছেন কবি, যে দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস ওয়ে। গার্লস ওয়ে, গার্ল মানে কি আমরা পরে ছবিটা দেখিয়ে দেবো, এই গার্ল আর ওয়ে কী জিনিস। এখানে শুধু বলে রাখি, এই গার্লস ওয়ে আর ওয়েলস ওয়ে মানে কি বোঝাতে চেয়েছেন কবি? দ্য পোয়েট ওয়ান্টস টু ওয়ান্ডার অ্যাবাউট অল ওভার দ্য সি, ফ্রিলি লাইক এ সিগাল ফ্লাইং ওভার দ্য সি, অ্যান্ড অলসো লাইক এ ওয়েল দ্যাট ওয়ান্ডার্স থ্রু দ্য সি। কবি সমুদ্রের বুকে ওয়ান্ডার, WANDER, ওয়ান্ডার মানে বিচরণ করতে চাইছেন, অবাধে বিচরণ করতে চাইছেন, ফ্রিলি। কিসের মতন? সিগাল, শঙ্খচিলের মতন। কোন শঙ্খচিল? যা সমুদ্রের বুক দিয়ে উপর দিয়ে উড়ে যায়। আর কিসের মতন? ওয়েলের মতন, দ্যাট ওয়ান্ডার্স থ্রু দ্য সি, যেটা সমুদ্রের মধ্যে এদিক ওদিক যায়। এখানে মনে রাখতে হবে একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন পোয়েট্রিতে, অর্থাৎ এই যে সময় কবিতাটা লেখা হয়েছে, এই সময় ইংরেজি যে কবিতাগুলো, সেই সময়কার কবিতাগুলোকে অ্যাংলো স্যাক্সন পোয়েট্রি বলা হয়। এই কবিতাগুলোতে সিকে সবসময় দ্য ওয়েল রোড, অর্থাৎ তিমির যাত্রা পথ বলা হয়েছে। এই জন্যই এখানে গার্লসওয়ে, শঙ্খচিলের যাত্রাপথের পাশাপাশি ওয়েলসওয়ের কথাটাও এসেছে। দেখো তোমরা এখন যেখানে ছবিটা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে শঙ্খচিলের ছবি, সিগাল উড়ে যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে, ফ্লাইং ওভার দ্য সি। আর এটা হচ্ছে একটা ওয়েলের ছবি, তিমির ছবি, যেটা ওয়ান্ডার্স থ্রু দ্য সি, সমুদ্রের জলের মধ্য দিয়ে যাতায়াত করছে। এখানে কবি বলছেন, দ্য উইন্ডস লাইক আ ওয়েটেড নাইফ।
এখানে পংক্তিটাতে কতগুলো অ্যাপোস্ট্রফি এস আছে লক্ষ্য করো। টু দ্য গার্লস ওয়ে, গার্লের অ্যাপোস্ট্রফি এস আছে। অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, ওয়েলে অ্যাপোস্ট্রফি এস আছে। ওয়্যার দ্য উইন্ডস লাইক আ ওয়েটেড লাইফ, এই উইন্ডেও একটা অ্যাপোস্ট্রফি এস আছে। তফাৎটা কি? গার্লস ওয়ে শঙ্খ চিলের পথ, ওখানে অ্যাপোস্ট্রফি এস এসছে পজিটিভ বোঝাবার জন্য। ওয়েলস ওয়ে তিমির পথ, এখানেও অ্যাপোস্ট্রফি এস এসছে পজিটিভনেস বোঝাবার জন্য। আর উইন্ডস, সেখানে অ্যাপোস্ট্রফি এস এসছে ইজ, এই কথাটাকে ছোট করে অ্যাব্রিভিয়েট করার জন্য। দ্য উইন্ড ইজ লাইক এ ওয়েটেড নাইফ, সেই জন্যই বলা হচ্ছে দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ। ওয়েটেড কথাটার মানে কি? ওয়েটেড কথাটার মানে শার্পেন্ড, অর্থাৎ যাকে শান দেওয়া হয়েছে, তীক্ষ্ণ করা হয়েছে। এখানে দ্য উইন্ড ইজ সো কোল্ড দ্যাট ইট সিমস টু কাট ইন্টু ফ্লেশ লাইক এ শার্প নাইফ। আই টু রিপিট, দ্য উইন্ড ইজ সো কোল্ড, বাতাসটা এত ঠান্ডা যে ইট সিমস, মনে হচ্ছে, টু কাট ইন্টু ফ্লেশ লাইক এ শার্প নাইফ, যেটা একটা ধারালো ছুরির মতো যেন মাংসের উপর কেটে কেটে বসছে। এবারে কবি একদম শেষের দিকে তার নিজের ইচ্ছা ব্যক্ত করছেন। তিনি কি বলছেন? অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন। দেখো প্রথম দিকে কত কী চেয়েছিলেন, একটা টল শিপ চেয়েছিলেন, একটা পোল স্টার চেয়েছিলেন সেটা চালাবার জন্য, চেয়েছিলেন হুইলস কিক, চেয়েছিলেন উইন্ড সং, চেয়েছিলেন গ্রে মিস্ট, তারপরের দিকেও চেয়েছিলেন একটা উইন্ডি ডে চেয়েছিলেন, হোয়াইট ক্লাউড চেয়েছিলেন, ফ্লাং স্প্রে চেয়েছিলেন, ব্লোম স্পিউন চেয়েছিলেন, আর চেয়েছিলেন সিগলস ক্রাইং, অর্থাৎ শঙ্খচিল ডেকে ডেকে উড়ে বেড়াক আকাশের বুকে। আর এখানে কি চাইছেন? এখানে যাত্রা যেন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে তিনি বলছেন, অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম আ লাফিং ফেরো রোভার। আমার সঙ্গে রোভার, অর্থাৎ আমার সঙ্গে যে সমুদ্রযাত্রীটি আছেন, সেই ট্র্যাভেলার, তার মেরি ইয়ার্ন শুনতে চাইছেন, তার মজার মজার গল্প শুনতে চাইছেন। ইয়ার্ন ইজ এ ট্র্যাভেলার্স টেল, ইট ইজ অফেন ইনক্রেডিবল অ্যান্ড হিউমারাস। এই পর্যটকদের গল্পগুলো প্রায়ই অবিশ্বাস্য রকমের হয় এবং মজাদার হয়, সেই জন্য মেরি ইয়ার্নের কথা বলা হচ্ছে। আর কি বলেছেন কবি তার পরের অংশে? অ্যান্ড এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম ফেন দ্য লং ট্রিক্স ওভার। এখানেও ট্রিকের পরে যে অ্যাপোস্ট্রফি এস, সেটাও কিন্তু ওই ইজ বোঝাবার জন্য। ট্রিক কথাটার মানে কি? যদিও দেখবে বইতে ট্রিক কথাটার মানে ট্র্যাভেলার লেখা আছে, কিন্তু আসলে ট্রিক কথাটা একটা নটিক্যাল টার্ম। সেই জন্য এই নটিক্যাল টার্ম মানে হচ্ছে সমুদ্র যাত্রার সময় নাবিকরা যে কথাগুলো ব্যবহার করে, সেই কথাগুলি হচ্ছে নটিক্যাল টার্ম। ট্রিক মানে এখানে বোঝানো হচ্ছে আ সেলার্স ডিউটি অ্যাট দ্য হেম, অর্থাৎ হাল ধরে বসে আছে যে নাবিক, সে যতক্ষণ সেখানে ডিউটিটা করছে সেটাই হচ্ছে ট্রিক। ইট ইজ ইউজুয়ালি 2 hours, সাধারণত এটা 2 ঘন্টার ডিউটি হয়। সো দ্য ফ্রেজ দ্য লং ট্রিক সাজেস্ট আ সেলার্স লং স্পেল অফ ডিউটি অ্যাট দ্য হেম। সুতরাং নাবিক যে দীর্ঘ সময় ধরে যখন হাল ধরে বসে আছে, তার সেই যে ডিউটি দেওয়ার সময়টা, সেটাই হচ্ছে লং ট্রিক। অর্থাৎ কবি বলছেন এই যে লং ট্রিকটা যখন ওভার হয়ে যাবে, তখন তিনি কী চান? তখন তিনি দেখো দুটো জিনিস চাইছেন। একটা হচ্ছে আ চেয়ারফুল ফেলো রোভার্স জোক অ্যান্ড কোম্পানি দ্যাট উড মেক হিজ ভয়েস মোর এনজয়েবল। তখন তিনি চাইছেন একটা হাসি খুশি তার সহজ নাবিকের একটা জোক অ্যান্ড মজাদার একটা সঙ্গ, যা তার এই যাত্রা, সমুদ্র যাত্রাকে আরও বেশি আনন্দদায়ক করে তুলবে। আর চাইছেন হি ওয়ান্টস টু এনজয় আ পিসফুল স্লিপ উইথ এ প্লেজেন্ট ড্রিম। তিনি চাইছেন একটা শান্ত, পরিশ্রান্ত হওয়ার পরে শান্ত ঘুম একটা, তার সঙ্গে মনোরম স্বপ্ন। অর্থাৎ মনোরম স্বপ্ন দেখতে দেখতে তিনি ঘুমিয়ে পড়বেন যখন তার খাটনিটা শেষ হবে, যখন তিনি আর নাবিকের কর্তব্যটিকে আর পালন করবেন না, যখন তার ট্রিকটা ওভার হবে। এই হলো কবিতাটি। এই অংশটি যদি মন দিয়ে পড়ো, তাহলে আমি নিশ্চিত যে এখান থেকে সব রকমের প্রশ্ন, সেটা মাল্টিপল চয়েস হতে পারে, সেটা কজ অ্যান্ড এফেক্ট হতে পারে, ট্রু ফলস হতে পারে, এমনকি ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে প্রশ্নগুলো আছে, সেগুলোরও প্রত্যেকটার উত্তর করতে পারবে। শুধু পড়বার সময় মনের মধ্যে ছবিগুলো গেঁথে নাও, আর পারলে আমাদের এই ভিডিও ক্লাস থেকে নোটটা খাতায় লিখে নাও।
তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, যে কোনো ইংরেজি সংক্রান্ত যে কোনো চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা থাকে, অবশ্যই পাঠাও আস্ক আওয়ার এক্সপার্টস অংশে। আমরা তোমাদের সমস্ত প্রশ্নের সব রকম উত্তর, যথাযথ উত্তর দেওয়ার জন্য সব সময় তৈরি আছি। পড়তে থাকো ইংলিশ টিউটর ফর ক্লাস 10 আর দেখতে থাকো আমাদের ভিডিও ক্লাসগুলি। ধন্যবাদ।